হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডোজেস লার্নিং। আমি সুমন বিশ্বাস। আজকে তোমাদের সঙ্গে একটা ফার্মাসিউটিক্সের ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, বাইফেজিক লিকুইড ডোজেস ফর্ম। এই বাইফেজিক লিকুইড ডোজেস ফর্মে অনেক ইন্টারেস্টিং কিছু আছে। আজকের এই ভিডিও থেকে তোমাদের প্রত্যেকেই এই ইন্টারেস্টিং ব্যাপারগুলোকে জানতে পারবে। এর আগে আমরা মনোফেজিক করেছিলাম, আজকে বাইফেজিক লিকুইড ডোজেস ফর্ম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, বাইফেজিক লিকুইড ডোজেস ফর্ম। বাইফেজিক লিকুইড ডোজেস ফর্ম অত্যন্ত একটা ইম্পর্টেন্ট টপিক ফার্মাসিউটিক্যাল ফিল্ডে অ্যাজ ওয়েল অ্যাজ ফার্মাসিউটিক্সে। বাইফেজিক লিকুইড ডোজেস ফর্ম বেসিক্যালি লিকুইড ডোজেস ফর্ম আর লিকুইড ফার্মাসিউটিক্যাল প্রিপারেশন দ্যাট কন্টেইন টু ইমমিসিবল ফেজ, মানে দুটো ফেজ থাকবে, সেটা ইমমিসিবল থাকবে, এবং এই দুটো ফেজের জন্যই নামটা হয়েছে বাইফেজিক। বাইফেজিক লিকুইড ডোজেস ফর্মের আগে আমরা মনোফেজিক লিকুইড ডোজেস ফর্ম সম্পর্কে আলোচনা করেছি। ওই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো, তাহলে তোমাদের লিকুইড ডোজেস ফর্ম সম্পর্কে আরো ধারণা ক্লিয়ার হবে। বাইফেজিক লিকুইড ডোজেস ফর্মের যেগুলো আমরা আজকে আলোচনা করব এই ভিডিওতে, প্রথমেই আইডিয়াল ক্যারেক্টারিস্টিক্স অফ বাইফেজিক লিকুইড ডোজেস ফর্ম, দেন ফার্মাসিউটিক্যাল ইম্পর্টেন্স, and then types of biphasic liquid dosage form. Suspension. What is suspension? Component of suspension, types of suspension, advantage of suspension, disadvantage of suspension, and also example of suspension. Similarly, emulsion. What is emulsion? Types of emulsion, advantage of emulsion, disadvantage of emulsion, and definitely example of emulsion. হোপ আজকের এই ভিডিওতে বাইফেজিক লিকুইড ডোজেস ফর্ম সম্পর্কে তোমাদের একটা এলাবোরেট ধারণা হবে এবং খুব কনসেপ্টটাও ক্লিয়ার হবে। বাইফেজিক লিকুইড ডোজেস ফর্মে যদি আমরা আইডিয়াল ক্যারেক্টারিস্টিক্স দেখি, তাহলে প্রথমেই যেটা দেখতে হবে সেটা হচ্ছে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন অফ ডিসপার্স ফেজ। দুটো ফেজ যখন একসঙ্গে হবে তখন তার মধ্যে যেন ইউনিফর্মিটি মেনটেন করে, এবং যে ডিস্ট্রিবিউশন যেটা হবে তার ইউনিফর্মিটি মেনটেন করতেই হবে, না হলে এক জায়গায় বেশি এক জায়গায় কম থেকে যাবে, তাতে ডোজ ইউনিফর্ম ভাবে মেনটেন করা সম্ভব হবে না। অ্যান্ড সেকেন্ডলি, ইজি রিডিসপারশন অন শেকিং। আমরা মার্কেটে প্রচুর সিরাপ দেখতে পারি, শেক অয়েল বিফোর ইউজ, শেক অয়েল বিফোর ইউজ। এটার কারণ হচ্ছে যে অনেক সময় পার্টিকেলস গুলো নিচে থিতিয়ে পড়ে, বা অনেক সময় ফেজ গুলো এদিক ওদিকে হয়ে যেতে পারে কোনো সময়, তো আমরা যদি ওটাকে শেকিং করি তাহলে আবার রিডিসপারশন হয়ে যাবে। আর ফিজিক্যালি অ্যান্ড কেমিক্যালি ডেফিনেটলি স্টেবল হতে হবে, ফিজিক্যালিও স্টেবল হতে হবে, কেমিক্যালিও স্টেবল হতে হবে। অ্যাকুরেট ডোজ ডেলিভারি, ডোজগুলো যেন অ্যাকুরেট ভাবে ডেলিভারি হয় সেটার দিকেও খেয়াল রাখতে হবে, এবং এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট আইডিয়াল ক্যারেক্টারিস্টিক্স। অ্যাকসেপ্টেবল অ্যাপিয়ারেন্স অ্যান্ড টেস্ট, টেস্ট এবং কালার সমস্ত কিছুকে একটা অ্যাকসেপ্টেন্স রাখতে হবে যাতে করে পেশেন্ট কমপ্লায়েন্স বেটার হয়। এরপরে ফার্মাসিউটিক্যাল ইম্পর্টেন্স, ফার্মাসিউটিক্যাল ইম্পর্টেন্স অফ বাইফেজিক লিকুইড ডোজেস ফর্ম। ফার্মাসিউটিক্যাল ইম্পর্টেন্স গুরুত্বপূর্ণ, তার কারণ বাইফেজিক লিকুইড ডোজেস ফর্মে আমরা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে ব্যবহার করব, বা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে এর প্রচুর অ্যাপ্লিকেশনও রয়েছে। তার জন্য এর ইম্পর্টেন্স কি আছে? ফার্স্ট, ইউজফুল ফর ইনসলুবেল অ্যান্ড আনস্টেবল ড্রাগ। ডেফিনেটলি দুটো ফেজের যে কথাটা বলা হয়েছিল বাইফেজিক লিকুইড ডোজেস ফর্মের ক্ষেত্রে, টু ইমমিসিবল ফেজ, দ্যাট মিনস অনেক ড্রাগ আছে যেগুলো ইনসলুবেল হচ্ছে সলভেন্টের মধ্যে, তো সেই সমস্ত ড্রাগগুলোকে দিয়ে কিন্তু আমরা ফার্মাসিউটিক্যাল ফিল্ডে এই বাইফেজিক লিকুইড ডোজেস ফর্ম দিয়ে কিন্তু পেশেন্টের কাছে পৌঁছে দিতে পারি, এবং সেটা অনেক সময় জীবনদায়ী হয়ে ওঠে। তার সঙ্গে আনস্টেবল ড্রাগ, কিছু কিছু ড্রাগ আছে আনস্টেবল, যাদেরকে স্টেবল ফর্মে রাখা যায় না, সেগুলো এই বাইফেজিক লিকুইড ডোজেস ফর্মের মধ্যে স্টেবল ফর্মে অনেক ক্ষেত্রে আনা সম্ভব হয়। ওয়াইডলি ইউজড ইন ওরাল অ্যান্ড টপিক্যাল প্রিপারেশন। ওরাল দ্যাট মিনস যেটাকে আমরা মুখ দিয়ে খাই, আমরা জানি প্রত্যেকে ওরালি, অ্যাজ ওয়েল অ্যাজ টপিক্যাল, অনেক সাসপেনশন, অনেক ইমালশন, অনেক বাইফেজিক লিকুইড ডোজেস ফর্ম আমরা টপিক্যালি মানে স্কিনে আমরা ব্যবহার করে থাকি। এগুলো অল আর দ্য ফার্মাসিউটিক্যাল ইম্পর্টেন্স। তার সঙ্গে ইমপ্রুভ পেশেন্ট কমপ্লেন্স, পেশেন্টের কমপ্লেন্সটাকে আমরা অনেক ইমপ্রুভ করতে পারি। পেশেন্ট এটার মাধ্যমে প্রচুর রকম ভাবে সুবিধা পেতে পারে, যেমন ডোজটাকে অল্প করে নিতে পারে, দরকার হলে বেশি করে নিতে পারে ডক্টরের পরামর্শ অনুযায়ী। এই জন্য পেশেন্ট কমপ্লেন্স ইমপ্রুভ করা সম্ভব এই বাইফেজিক লিকুইড ডোজেস ফর্মের মাধ্যমে। এরপরে যে টপিকটা নিয়ে কথা বলবো, ফার্মাসিউটিক্যাল সাসপেনশন বা সাসপেনশন। সাসপেনশন একটা ভীষণ ইম্পর্টেন্ট টপিক ফার্মাসিউটিক্সে, তার কারণ
বাইফেজিক লিকুইড ডোজেস ফর্মের মধ্যে যে দু ধরনের হয়, একটা হচ্ছে সাসপেনশন, একটা হলো ইমালশন। এই সাসপেনশন মানে হলো biphasic liquid dosage form in which insoluble solid drug particles are dispersed in a liquid vehicles. That means একটা লিকুইড ভেহিকেলস এর মধ্যে ইনসলুবেল ড্রাগকে দিয়ে সেই সলিউশনের মধ্যে সাসপেনশন তৈরি হবে এবং ওই ইনসলুবেল ড্রাগগুলো ইউনিফর্মিটি ওয়াইজ পেশেন্টের কাছে যাবে ডোজের মাধ্যমে এবং পেশেন্ট সেই ড্রাগটা নেওয়ার পরে অনেক সুস্থ হবে, অনেকের ক্ষেত্রে সিমটোম্যাটিক রিলিফ হবে। সেই কারণের জন্য এই কথাটা ভীষণ ইম্পর্টেন্স, ইনসলুবেল সলিড ড্রাগ। কারণ ইনসলুবেল ড্রাগ দিয়ে কখনো লিকুইড প্রিপারেশন বানানো সম্ভব হয় না, কিন্তু বাইফেজিক লিকুইড ডোজেস ফর্ম বানানো সম্ভব হয়। তার কারণ আমরা লিকুইড ভেহিকেলস এর মধ্যে এটাকে এমন ভাবে মিশ্রণ করব যার ফলে এর ইউনিফর্মিটি হবে। আমি আসবো সেসব ডিটেলসে। এইবার এই বাইফেজিক লিকুইড ডোজেস ফর্ম বেসিক্যালি দু ধরনের হয়, একটা হচ্ছে ফ্লকুলেটেড, একটা ডিফ্লকুলেটেড। এই ফ্লকুলেটেড আর ডিফ্লকুলেটেড যে দুটো সাসপেনশন, এই সাসপেনশন দুটো দু রকমের। কিরকম? ফ্লকুলেটেড মানে হচ্ছে যার মধ্যে ফ্লক্স তৈরি করবে। আমরা অনেক সময় এরকম থোক থোক জিনিস দেখি না, যে ধরুন যে একটা থোকা 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 এরকম হচ্ছে, ভিসকোসিটি উপর ডিপেন্ড করে, একটুখানি বেশি পরিমাণে গাঢ়, এটা ফ্লকুলেটেড। আর ডিফ্লকুলেটেড মানে ওর মধ্যে ফ্লক্স তৈরি হবে না কিন্তু কনসেন্ট্রেট থাকবে। এই জন্য ফ্লকুলেটেডটা বেশি জনপ্রিয় সাসপেনশন রাদার দ্যান ডিফ্লকুলেটেড, বাট বেসিক্যালি দু ধরনের হয়। এবং সেক্ষেত্রে পার্টিকেলস গুলো এরকম করে ঝাঁকালে সব জায়গায় সমানভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে, যার ফলে যদি সেখান থেকে 5 ml বা 10 ml পেশেন্ট নেয়, সেই 10 ml এর এগেইনস্টে ড্রাগটা ইউনিফর্মিটি ভাবে কিন্তু 10 ml এর মধ্যেও চলে যায়, পুরোটার মধ্যে যেভাবে থাকে। এর জন্য আমরা এই ফ্লকুলেটেড ডিফ্লকুলেটেড দু রকম সাসপেনশন হয় এবং আমরা এক ধরনের সাসপেন্ডিং এজেন্ট ইউজ করি, যার ফলে ওই কনসেন্ট্রেশনটাকে আরো বাড়িয়ে দেওয়া যায় এবং যে ড্রাগগুলো ইনসলুবেল ছিল ওগুলো যেন খুব ভালোভাবে ডিস্ট্রিবিউশন হয়। তারপরে এই সাসপেনশনের যে কম্পোনেন্টস গুলো থাকবে, মানে কি কি থাকবে একটা সাসপেনশন তৈরি করতে গেলে আমাদের কি দরকার হবে, ভীষণ ইন্টারেস্টিং। কারণ কি করে বানাবো এটাকে, আমরা বলে তো দিলাম, কিন্তু তৈরি করব কি করে, ম্যানুফ্যাকচারিং করব কি করে? প্রথমে আমাকে দিতে হবে ডিসপার্স ফেজ, মানে যে ফেজটা আলটিমেটলি ড্রাগ যেটার মাধ্যমে থাকবে। তারপরে হচ্ছে ডিসপারশন মিডিয়াম, মানে কোন মাধ্যমের সঙ্গে এটা গিয়ে মানে সামঞ্জস্যতাপূর্ণভাবে থাকবে, লাইক যে লিকুইড ভেহিকেলস আমরা বলেছিলাম সেটা। আর তারপরে সাসপেন্ডিং এজেন্ট, যাতে করে এই সাসপেনশনের কনসেন্ট্রেশন বাড়িয়ে এবং এর ভিসকোসিটিটাকে কিছুটা ত্বরান্বিত করে আলটিমেটলি ড্রাগগুলো যেন সব জায়গায় সমানভাবে পৌঁছে যায় এবং শেক ওয়েল বিফোর ইউজ করলে যাতে আমরা পেশেন্টের কাছে ইউনিফর্মিটি ভাবে জিনিসটাকে পৌঁছে দিতে পারি। ওয়েটিং এজেন্ট, অনেক সময় ওয়েটিং এজেন্ট আমরা ইউজ করে থাকি, তার কারণ যাতে করে ওয়েটিং এজেন্ট ইউজ করলে থিতিয়ে পড়ার যে প্রবণতা সেটাকে আমরা কিছুটা মিনিমাইজ করতে পারি। আর প্রিজারভেটিভ অ্যান্ড সুইটনার্স, মানে এটাকে তো ভালো রাখতে হবে সাসপেনশনটাকে। তো প্রিজারভেটিভ কাকে বলে? আমরা জানি প্রত্যেকে যে মাইক্রোবিয়াল গ্রোথকে ইনহিবিট করে প্রিজারভেটিভ। দ্যাট মিনস যেহেতু এটা লিকুইড ফর্মুলেশন, আলটিমেটলি তো লিকুইড ফর্মুলেশন, সেখান থেকে বাইফেজিক এলো, তার মানে এক্ষেত্রে আমাদের প্রিজারভেটিভ নিডেড, দরকার। আর তার সঙ্গে সুইটনার, অনেক ড্রাগ আছে বা অনেক ড্রাগ পার্টিকেলস আছে যেগুলো বিটার ইন টেস্ট বা টেস্ট অন্য ধরনের, ঝাঁঝালো টেস্ট বা অনেক প্রবলেমেটিক টেস্ট রয়েছে, সেক্ষেত্রে সুইটনার ইউজ করলে পেশেন্ট কমপ্লেইন্স বেটার হয়, পেশেন্ট খুব তাড়াতাড়ি নিতে পারে ব্যাপারটা। এরপরে যদি আমি অ্যাডভান্টেজ দেখি সাসপেনশনের, ভীষণ ইম্পর্টেন্ট অ্যাডভান্টেজ এখানে যেটা বলেছিলাম যে ইনসলিউবল ড্রাগ সেটাকে আমরা লিকুইড ভেহিকেলস এর মধ্যে দিচ্ছি, দিয়ে প্রিপারেশন তৈরি, তার মানে সুইটেবল ফর পুরলি সলুবেল ড্রাগ, বেটার কেমিক্যাল স্টেবিলিটি দেন সলিউশন, সলিউশনের থেকে বেটার কেমিক্যাল স্টেবিলিটি থাকবে, অ্যান্ড মার্কস আনপ্লেজেন্ট টাস্ক ফর ড্রাগ, মানে যেগুলো আনপ্লেজেন্ট ছিল আর কি ড্রাগের মধ্যে, টেস্ট বলুন কালার বলুন, সেগুলোকেও চাইলে আমরা যেহেতু লিকুইড ডোজ ফর্ম বানাচ্ছি এটাকে দিয়ে আমরা ঠিক করে দিতে পারি। ফ্লেক্সিবল ডোজিং, দরকার হলে আমরা 5 ml দিতে পারি, দরকার হলে 1 ml দিতে পারি, দরকার হলে 10 ml দিতে পারি, কিন্তু ট্যাবলেটটাকে ভেঙে দেওয়াটা কিন্তু সবসময় রাইট প্রসেস নয়। কিন্তু লিকুইড ডোজেস ফর্মে প্রয়োজন মতো আমি কিন্তু ডোজটাকে প্রোভাইড করতে পারি। ডিসঅ্যাডভান্টেজ, কিছু তো খারাপ জিনিসও থাকবে, তো সেই খারাপ জিনিসের মধ্যে কি আছে, এর কি কি প্রবলেমেটিক আছে, সেটা হচ্ছে সেডিমেন্টেশন হতে পারে, থিতিয়ে পড়তে পারে, সেডিমেন্ট হয়ে যেতে পারে, ঠিক আছে, ক্র্যাকিং হয়ে যেতে পারে, হ্যাঁ, এবং
বাল্কি টু ট্রান্সপোর্ট, বিভিন্ন জায়গায় ক্যারি করার জন্য, ধরুন কেউ কোথাও ঘুরতে যাবে, তার এই সাসপেনশন ড্রাগটা দরকার, ওষুধটা দরকার, ফর্মুলেশনটা দরকার, ওই বড় বোতল নিয়ে যাওয়াটা সত্যি একটা কঠিন ব্যাপার, বাল্কি হয়ে যায়। অনেক সময় কোম্পানির থেকে ট্রান্সপোর্টের জন্য অনেক সময় খরচ অনেক বেশি হয়ে যায়, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ সাসপেনশনের জন্য। এরপরে কিছু এক্সাম্পল যদি আমরা দেখি মার্কেটে, সব থেকে জনপ্রিয় প্যারাসিটামল সাসপেনশন। মার্কেটে প্রচুর বাচ্চাদের সাসপেনশন, ক্যালপল সাসপেনশন, পাইরেজিক সাসপেনশন, পি সাসপেনশন, পি 120 অ্যাজ ওয়েল অ্যাজ 250, ক্যালপল 120 অ্যাজ ওয়েল অ্যাজ 250 mg সাসপেনশন ইজ 5 ml কন্টেইনের মধ্যে থাকে। এগুলো ভীষণ জনপ্রিয় প্যারাসিটামল সাসপেনশন ইন মার্কেট। অ্যান্ড অলসো অ্যান্টাসিড সাসপেনশন, প্রচুর অ্যান্টাসিড সাসপেনশন মার্কেটে রয়েছে। তার সঙ্গে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড সাসপেনশনও মার্কেটে পাওয়া যায়। কয়েকটা এক্সাম্পল এখানে দেওয়া আছে। এবার এই সাসপেনশনটা থেকে কি কি কোশ্চেন আসতে পারে এক্সামে? সাসপেনশন কাকে বলে, হোয়াট ইজ সাসপেনশন, and types of suspension, advantage, disadvantage, and also component and manufacturing process বা ম্যানুফ্যাকচারিং মানে কি কি দরকার আছে, সেক্ষেত্রে কম্পোনেন্ট চলে আসবে এবং কিছু এক্সাম্পলও পরীক্ষাতে আসতে পারে। এগুলো সমস্ত কিছু আমরা ডিটেলসে আমরা প্রোভাইড করবো ডেফিনেটলি। তারপরে এটা আর একটা ইম্পর্টেন্ট জিনিস, যে ইমালশন। ইমালশনটা মানে ভীষণ ইন্টারেস্টিং, কারণ ছোটবেলা থেকে আমরা এই ইমালশনের সঙ্গে কিছু না কিছু ভাবে জড়িত। কি করে জড়িত আমি বোঝাবো। প্রথমে বলি ইমালশন কাকে বলে। An emulsion is a biphasic liquid in which one liquid are dispersed in another immiscible liquid with the help of an emulsifying agent। কি বলা হলো, যে ইমালশনটা দুটো ইমমিসিবল লিকুইডের সংমিশ্রণে তৈরি হয়। টু ইমমিসিবল মানে যে দুটো লিকুইড কখনোই একে অন্যের সঙ্গে মিশবে না। কি করে মেশাবো? উইথ দ্য হেল্প অফ ইমালসিফাইং এজেন্ট। ইমালসিফাইং এজেন্ট গিয়ে ওর ইন্টারফেসিয়াল টেনশনটাকে রিডিউস করে দেবে এবং দুটো লিকুইড তখন পরস্পরের সঙ্গে মিশে যাবে। দিস ইজ কল্ড ইমালশন। মিশবে না, আমি ইমালসিফাইং এজেন্ট দিয়ে মেশাবো। বাট গড হ্যাজ এ সাম প্ল্যান। ঠিক সেরকম এটা কিন্তু আমাদের অলরেডি, আমরা সবাই গরুর দুধ, কাউ মিল্ক আমরা জানি সবাই, বিভিন্ন জায়গায় আমরা দেখি, অনেক সময় প্রত্যেকে আমরা খেয়েওছি জীবনে। তো কাউ মিল্ক কিন্তু একটা ন্যাচারাল ইমালশনের উদাহরণ। দেখবেন উপরের দিকে তোমরা দেখবে একটু একটু তেল তেল ভেসে ভেসে থাকে এবং এটা একটা ন্যাচারাল ইমালশনের উদাহরণ। কিন্তু আমরা যখন ফার্মাসিউটিক্যাল প্রিপারেশন ইমালশন করব তখন তো টু ইমমিসিবল থাকবে, আমাকে তখন কিন্তু ইমালসিফাইং এজেন্টের হেল্প নিতে হবে। এবং এই ইমালশন বেসিক্যালি তিন ধরনের হয়। কি কি হয়? ফার্স্ট হচ্ছে অয়েল ইন ওয়াটার টাইপসের ইমালশন। কি এটা? এক্ষেত্রে এই অয়েলটা ওয়াটারের সঙ্গে মিশে যাবে, তার মানে বেশি পরিমাণে থাকবে ওয়াটার। অয়েলটা ওয়াটারের সঙ্গে মিশবে এবং আলটিমেটলি ওয়াটার কন্টিনিউয়াস ফেজে রূপান্তরিত হবে উইথ দ্য হেল্প অফ ইমালসিফাইং এজেন্ট অলসো। ভেরিয়াস টাইপস অফ ইমালসিফাইং এজেন্ট আছে, আমি সেগুলো নিয়ে আলোচনা করব। আর ওয়াটার ইন অয়েলের ক্ষেত্রে কি হবে? অয়েলটা কন্টিনিউয়াস ফেজ হবে এবং ওয়াটারটা অয়েলের সঙ্গে মিশে যাবে। এবং এখানে মজা করে আমি সবসময় বলি, যে যত নত সে তত উন্নত। তার মানে প্রত্যেক ক্ষেত্রে তোমরা দেখো যেটা লাস্টে থাকবে সেটাই হবে কন্টিনিউয়াস ফেজ, এবং এই লাস্টে ও আছে, এখানে ও কন্টিনিউয়াস ফেজ বেশি পরিমাণে থাকবে, এখানে ওয়াটার আছে, এ কন্টিনিউয়াস ফেজ বেশি পরিমাণে থাকবে। আর মাল্টিপল ইমালশন, 3 নাম্বার হচ্ছে মাল্টিপল ইমালশন। সেটা আবার দু ধরনের হয়। মাল্টিপল ইমালশন দু ধরনের মানে W by O by W, water by oil by water, and O by W by O মানে oil in water in oil। এইগুলো মাল্টিপল ইমালশনের এক্সাম্পল, কিছু কিছু ক্ষেত্রে এগুলোকে দেখা যায়। এরপরে আসে কম্পোনেন্টস, কি কি লাগবে আমাদের। আমাদের ইমালশন তৈরি করতে গেলে প্রথমে আমাদের দুটো ফেজ লাগবে। প্রথম ফেজ হচ্ছে অয়েল ফেজ অ্যান্ড সেকেন্ড ফেজ ইজ দ্য অ্যাকোয়াস ফেজ, বা প্রথমে অ্যাকোয়াস ফেজ দেন অয়েল ফেজ, হোয়াটএভার। তারপরে আমাদের দরকার হবে ইমালসিফাইং এজেন্ট, কারণ ইমালসিফাইং এজেন্ট না হলে আমরা কিন্তু ওই ইমালশনটাকে স্টেবল করতে পারবো না। ইমালশনটা কিন্তু ইমমিসিবলই থাকবে, মিসিবল হবে না। একটা উদাহরণ বলি, বাড়িতে বসে জলের বোতলের মধ্যে একটু তেল দিয়ে জল আর তেলকে ঝাঁকিয়ে কি তোমরা এক করতে পারবে? দেখবে না, তেলগুলো একটু পরে উপরের দিকে আবার উঠে যাবে। ঠিক সেরকম যদি আমি শুধু ইমমিসিবল দুটো লিকুইড দিই, অয়েল অ্যান্ড ওয়াটার, ইমালসিফাইং এজেন্ট না দিলে কিন্তু সেটা মিশবে না। আর সেই ইমালসিফাইং এজেন্টের এক্সাম্পল হলো অ্যাকাশিয়া,
তারপরে ট্রাগাকান থেকে শুরু করে আরো প্রচুর এক্সাম্পল রয়েছে, যেগুলো আলটিমেটলি একটা ভীষণ মারাত্মক এক্সাম্পল এই ইমালশনের ক্ষেত্রে। গাম 81ও অনেক ক্ষেত্রে আমরা বলি। আর লাস্টলি কম্পোনেন্টের ক্ষেত্রে দরকার হয় প্রিজারভেটিভস, কারণ যেহেতু লিকুইড প্রিপারেশনের ক্ষেত্রে সবসময় মাথায় রাখতে হবে মাইক্রোবিয়াল গ্রোথের চান্স বেশি থাকে। যদিও বা এর মধ্যে আমরা সিম্পল সিরাপ অনেক সময় অ্যাজ এ সুইটেনিং এজেন্ট হিসেবে ইউজ করি, তারপরেও সোডিয়াম বেনজোয়েট বা এই ধরনের প্রিজারভেটিভ আমরা অনেক সময় অ্যাড করে থাকি, বিকজ কোনো কারণে যেন মাইক্রোবিয়াল গ্রোথ না হয়, তাহলে ফর্মুলেশনটা নষ্ট হয়ে যাবে। তার জন্য প্রিজারভেটিভ আমাদের দরকার হয়। অ্যান্ড স্টেবিলাইজার, অনেক সময় সাইট্রিক অ্যাসিড বা এই টাইপসের ভিটামিন সি এই জাতীয় জিনিসগুলোকে অ্যাড অন করা হয় তার সঙ্গে, যাতে করে ওখানেও স্টেবিলাইজারও কি করে মাইক্রোবিয়াল গ্রোথটাকে ইনহিবিট করার ট্রাই করে। এগুলো আমরা ইউজ করে থাকি কম্পোনেন্টস এগুলো। এরপরে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অফ ইমালশন অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে এই অ্যাডভান্টেজটা কত রকম ভালোভাবে কাজে লাগে তোমরা দেখো। প্রথম, ইমপ্রুভ প্ল্যাটেবিলিটি অফ অয়েলি ড্রাগ, মানে অয়েলি ড্রাগের যে ভারসাম্যতা সেটাকে কিন্তু এখানে এরা অ্যাড অন করে দেয় ওয়াটারের সঙ্গে মিক্স আপ হওয়ার পরে, তার মানে এটা একটা ভীষণ বড় অ্যাডভান্টেজ। অ্যান্ড এনহ্যান্স অ্যাবজর্পশন অফ ফ্যাট সলুবেল ড্রাগ, অ্যাবজর্পশন বাড়িয়ে দেয়, ফ্যাট সলুবেল ড্রাগের অ্যাবজর্পশন খুব মাত্রায় বাড়িয়ে দিতে পারে। ইউজফুল ফর ওরাল, টপিক্যাল অ্যান্ড প্যারেন্টাল ইউজ, তার মানে এটাকে আমরা ওরাল ইউজ করতে পারি, টপিক্যাল মানে আমরা স্কিনে ইউজ করতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ ইনজেকশন ফর্মেও কিন্তু আমরা ইমালশনকে ব্যবহার করতে পারি। অ্যাজ ওয়েল অ্যাজ এর কিছু ডিসঅ্যাডভান্টেজ যদি আমরা দেখি, তাহলে ফিজিক্যাল স্টেবিলিটি ভীষণ সমস্যা হয়ে যায়। যতই আমরা ইমালসিফাইং এজেন্ট দিই না কেন, অনেক সময় তার ক্যালকুলেশন বা সঠিকভাবে মেনটেন না করলে, বা অনেক সময় তার টেম্পারেচার বা অনেক পিএইচ এর অনেক প্রবলেমের কারণে কিন্তু এই প্রবলেমগুলো হয়ে যায়। সেটা হচ্ছে ক্রিমিং অ্যান্ড ক্র্যাকিং, মানে ফেস সেপারেশন হয়ে যাবে, ক্রিমিং হয়ে যাবে, ক্র্যাকিং হবে। আর সেন্সিটিভ টু টেম্পারেচার, ডেফিনেটলি যেটা আমি বলছিলাম, টেম্পারেচার কিন্তু বড় ভূমিকা পালন করে এই আলটিমেটলি এই ইমালশনের ক্ষেত্রে, আমাদের মাথায় রাখতে হবে। আর শর্টার শেলফ লাইফটা খুব একটা বেশি হয় না, মানে আমরা মানে এটাকে যে এক্সপায়ারি ডেট, ম্যানুফ্যাকচারিং ডেট টু এক্সপায়ারি ডেট, এর মাঝখানের যে টাইমটা তাকেই তো আমরা শেলফ লাইফ বলে থাকি। সেই শেলফ লাইফটা বেশি দিন রাখা যায় না, যেহেতু লিকুইড ডোজেস ফর্ম, অ্যাজ ওয়েল অ্যাজ তার সঙ্গে আবার ফেস সেপারেশন হয়ে যাওয়ার ভয় থাকে, যেহেতু ইমমিসিবল দুটো লিকুইডকে আমরা মিসিবল করছি জোর করে উইথ দ্য হেল্প অফ ইমালসিফাইং এজেন্টস, দ্যাটস ওয়াই। এবং এর এক্সাম্পল যদি আমরা দেখি মার্কেটে, তাহলে লিকুইড প্যারাফিন ইমালশন মার্কেটে দেখা যায়, কড লিভার অয়েল ইমালশন, প্রচুর ধরনের ইমালশন মার্কেটে দেখা যায়। বেসিক্যালি যেখানে অয়েল অ্যান্ড ওয়াটার ফেস কাজ করবে, অয়েল ওয়াটার এরকম টাইপসের ড্রাগ ইউজ করা হয়। এক্ষেত্রে এই দুটোর ক্ষেত্রে এই দুটো ধারণা তোমাদেরকে ক্লিয়ার রাখতে হবে। আমি মোনোফেজিক লিকুইড ডোজেস ফর্মের সময়ও বলেছিলাম, কি বলেছিলাম, যে সলিউট অ্যান্ড সলভেন্ট দুটো একসঙ্গে মিলে সলিউশন তৈরি হয়। তো আমাকে সলভেন্টের কথা সবসময় মাথায় রাখতে হয়, যে ওই সলিউটটা ওর সঙ্গে কতভাবে যুক্ত হচ্ছে। এই দুটো ক্ষেত্রে ওই সলিউট সলভেন্টটাকে অতটা প্রায়োরিটি না দিই, আমরা দুটো ফেসকে প্রায়োরিটি দিয়ে থাকি। এখানে টু ইমমিসিবল লিকুইডের ক্ষেত্রে দুটো ইমমিসিবল লিকুইড, টু ফেস, আর এখানে একটা সলিড, যেটা সলিড ড্রাগ, অ্যাজ ওয়েল অ্যাজ যেটা ডিসপারশন বা ডিসপার্স মিডিয়াম, যার মধ্যে আমরা লিকুইড ভেহিকলস হিসেবে ইউজ করছি। এটাকে ঠিক রাখার জন্য এক্ষেত্রে সাসপেন্ডিং এজেন্ট কাজ করবে, এক্ষেত্রে ইমালসিফাইং এজেন্ট কাজ করবে। এই দুটো এজেন্ট গিয়ে ওই জিনিসগুলোকে ইমপ্রুভ করতে সাহায্য করবে। হোপ যে আজকে তোমাদের এখান থেকে অনেক কিছু ক্লিয়ার হলো। আর এই ইমালশনেরও যে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো হয়, হোয়াট ইজ ইমালশন and types of emulsion, difference between W by O and O by W types of emulsion, as well as the components of emulsion, advantage, also disadvantage and example, and অনেক সময় এই পুরো জিনিসটাই কোশ্চেনে চলে আসে। রাইট এ শর্ট নোট অন ইমালশন, হ্যাঁ, অনেক সময় ইমালশনের যে সমস্ত অফিসিয়াল টেস্ট হয় সেগুলো চলে আসে, যাতে করে ক্রিমিং ক্র্যাকিং এগুলোকে আমরা কমাতে পারি। হ্যাঁ, অনেক সময় ইভালুয়েশন টেস্ট বলে এগুলোকে চলে আসে, এরকম প্রচুর কোশ্চেন থাকে। তো খুব শর্টে ব্যাপারটাকে আমরা বোঝানোর ট্রাই করলাম। এখান থেকে যে যে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো আছে, যেগুলো পরীক্ষা আসার মতো, আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে এগুলোকে দিয়ে দিচ্ছি পিডিএফ আকারে, তোমরা অবশ্যই দেখে নেবে, এবং এগুলো তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ইন্টারেস্টিং হবে এবং গুরুত্বপূর্ণ হবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ তোমাদের, সবাই খুব ভালো থেকো। পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে কথা হবে। থ্যাংক ইউ।